হ্যালো স্টুডেন্টস, আমরা এর আগের ইউনিটটায় যেটা কমপ্লিট করেছিলাম সেটা হচ্ছে একটা হসপিটাল এনভায়রনমেন্ট বা পেশেন্ট এনভায়রনমেন্ট কেমন হবে, সেই ইউনিটে কী থাকবে, বা ইউনিটের এনভায়রনমেন্ট বলতে টেম্পারেচার, ময়েশ্চার, হিউমিডিটি, ভেন্টিলেশন, ডেকোরেশন, ডাস্টিং, লাইট, পেস্টিলেন্স কী করে মেনটেন করা হয়, বা বিভিন্ন যে ইনজুরি হওয়ার চান্স আছে তা থেকে আমরা কিভাবে পেশেন্টকে সেভ করতে পারি বা প্রোটেকশন দিতে পারি। তো আজ আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে পেশেন্ট যে অ্যাডমিশন হবে বা ক্লায়েন্ট আমাদের হসপিটালে যে আসবে বা হেলথ কেয়ার ফেসিলিটিতে যে আসবে, সেই প্রসেসিংটা কী, মানে কীভাবে একটা পেশেন্টকে আমরা অ্যাডমিশন নেব, ভর্তি নেব, বা তোমার ইউনিটে এলে তুমি তাকে রাখবে কোন বেসিসে, সেইটা আজ আমরা শিখব। ঠিক আছে, তাহলে দেখে নিই যে অ্যাডমিশন প্রসিডিওর বলতে আমরা কী বোঝাতে চাইছি। অ্যাডমিশন মানে হচ্ছে একটা ক্লায়েন্ট বা পেশেন্ট তোমার কাছে আসলো, আসার পর তুমি অবজার্ভ করলে, অ্যাসেস করলে, কিছু রিপোর্ট দেখলে, বা যদি না থাকে তাহলে তার কোনো রিকুইজিশন, কোনো ডকুমেন্টেশন আছে কি না দেখলে, এবং ট্রিটমেন্ট কার্ডটা দেখলে। এই টোটাল প্রসিডিওরটা মিলে মোটামুটি একটা অ্যাডমিশন প্রসিডিওর। পেশেন্ট আসার সাথে সাথে আমাদের যেটা কাজ, আইডেন্টিফিকেশান ডেটা দেখা, ডকুমেন্টেশন মিলিয়ে নেওয়া, আর তার জন্যে যে অ্যালোকেটেড বেডটা তাকে অ্যারেঞ্জ করে দেওয়া। তাহলে কী হলো, এটা হচ্ছে অ্যাডমিশন, হচ্ছে একটা এন্ট্রি অফ এ পেশেন্ট ইনটু এ হসপিটাল অর ওয়ার্ড ফর থেরাপিউটিক অর ডায়াগনস্টিক পারপাস। থেরাপিউটিক মানে ট্রিটমেন্টের জন্য এসছে সে, ডায়াগনস্টিক মানে ডায়াগনোসিস করানোর জন্য সে অ্যাডমিশন হয়েছে বা ভর্তি হয়েছে। এটা দু ধরনের হতে পারে, রুটিন অ্যাডমিশন বা এমার্জেন্সি অ্যাডমিশন। রুটিন অ্যাডমিশন মানে কি, যে সমস্ত রিপোর্ট ইনভেস্টিগেশন সে করে এসেছে এবং সে শুধুমাত্র ট্রিটমেন্টটা নিতে এসেছে। এমার্জেন্সি মানে একটা যে কোনো অ্যাকিউট কন্ডিশনে ইমিডিয়েটলি তার মেডিকেল অ্যাটেনশন দরকার। এই দুটো ক্ষেত্রে কিন্তু প্রসিডিওরটা ডিফারেন্ট হয়। একটা এমার্জেন্সি পেশেন্ট এলে যেভাবে আমরা ম্যানেজ করব, আর একটা রুটিন পেশেন্ট এলে আমাদের ম্যানেজমেন্টটা একটু ডিফারেন্ট হবে। ঠিক আছে, সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তাহলে এবার দেখো, ইমার্জেন্সি অ্যাডমিশন বলতে কী বোঝাচ্ছি। ইমার্জেন্সি অ্যাডমিশন বলতে বোঝানো হচ্ছে যেখানে অ্যাকিউট কন্ডিশন, এক্ষুনি বললাম আমরা না, যার ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার, সেটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট হোক, মেডিকেল ম্যানেজমেন্ট হোক, যাই হোক, ইমিডিয়েটলি তার ম্যানেজমেন্টটা দিতে হবে। যেমন এক্সাম্পল কি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, পয়জনিং, বার্ন, স্ট্রোক এক্সেট্রা। রুটিন অ্যাডমিশন, এক্ষেত্রে কী হচ্ছে, পেশেন্ট আসছে, তার ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে আসছে, সমস্ত তার চেক আপ করানো আছে বা চেক আপ করাতে আসছে, মানে ইমিডিয়েটলি ডাক্তার যদি অ্যাটেন্ড নাও করে, তার সমস্ত ইনস্ট্রাকশান শিডিউলভাবে দেওয়াই থাকছে। ঠিক আছে, তার ডেট ফিক্স থাকে, বেড ফিক্স থাকে, কিন্তু এমার্জেন্সির ক্ষেত্রে কোনো ডেট বা বেড ফিক্স থাকে না। ঠিক আছে, নেক্সট কি, এখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু পেশেন্টের প্রবলেম অনুযায়ী তার ট্রিটমেন্টটা করা হয়। যেমন যদি প্রেশার বেশি থাকে তাহলে প্রেশার কমানো বা কন্ট্রোল করার জন্য মেডিকেশন দেওয়া হবে। সুগার পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্ট, ঠিক আছে, আমরা এখন থেকে আর সুগার পেশেন্ট বলবো না, ডায়াবেটিস মেলাইটাস পুরো কথাটাই বলবো। তাহলে যে পেশেন্ট হাইপারগ্লাইসিমিয়া নিয়ে আসছে তার ট্রিটমেন্টটা হবে, ব্রঙ্কাইটিস, কলিসিস্টাইটিস এক্সেট্রা এক্সেট্রা। এগুলো হচ্ছে রুটিন কেস। ঠিক আছে, মানে রুটিনলি একটা ডেট ফিক্স করা হয়, ডাক্তার একটা ডেট দেন, অপারেশনের জন্যে তার স্লট বুক করা হয়, তারপর তার অ্যাডমিশন হয়, রুটিন টেস্ট করে সার্জারি করা হয়। ঠিক আছে, যেটা অ্যাকর্ডিং টু ডিরেকশন সেই অনুযায়ী তার ভর্তি হয়। তাহলে রুটিন অ্যাডমিশনের ক্ষেত্রে কি হচ্ছে, দেয়ার ইজ এ অ্যাডমিশন ইন ওপিডি টিকিট সাইন বাই অন ডিউটি মেডিকেল অফিসার। তাহলে কি বললাম, যে এক্ষেত্রে একদম ফরম্যাট ফলো করা, জাস্ট পেশেন্টটা ওপিডিতে গেছে, যেখান থেকে তার অ্যাডমিশন লেখা হবে, সেখানে অ্যাডমিশনের ওপিডি টিকিটে অ্যাডমিশনের পারমিশন থাকবে, আর সিনিয়র ডক্টরের স্ট্যাম্প সিল থাকবে। দেখো এখানে লেখা আছে বাই অন ডিউটি মেডিকেল অফিসার। তারপরে সে কী করবে, গার্জিয়ান বা রিলেটিভ যে এসেছে তাকে নিয়ে টিকিট বা অ্যাডমিশন টিকিট বা যেটাকে বলে
বেড হেড টিকিট, বিএইচটি যেটা আমরা শর্টে বলছি, সেই টিকিটটা তাকে কালেক্ট করতে হবে এবং ভিজিটিং কার্ডটাকে নিতে হবে, নিয়ে তাতে ফিল আপ করাতে হবে পেশেন্টটা কোন ওয়ার্ডে যাচ্ছে, কী নাম, বেড নাম্বার কত, তার এজ কত, ঠিক আছে? কেননা সেই অনুযায়ী ওয়ার্ড ডিফারেন্সিয়েট করা হয়। তোমরাও এতদিনে জেনে গেছো যে একটা মেল ওয়ার্ডের নাম্বারিং আলাদা হবে, একটা বাচ্চাদের ইউনিটের বিল্ডিং আলাদা হবে, এরকম, ঠিক আছে? এরপরে কি সেই ডকুমেন্টগুলো নিয়ে অন ডিউটি নার্সিং অফিসার বা যে সিস্টার আছে সেখানে গিয়ে দেখা করতে হবে। তাহলে এবার আমরা ছোট্ট করে একটু স্টেপগুলো জেনে নিই। এগুলো জাস্ট আর কি তোমরা প্রত্যেকটা পদে পদে দেখতে পাবে, ওয়ার্ডে যখন ডিউটি করবে পেশেন্টটা আসলে দেখবে প্রত্যেকটা স্টেপই ফলো করা হচ্ছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট কি, পেশেন্টটা যখন আসলো তোমার ওয়ার্ডে, ফার্স্ট আমরা কি করি যে গ্রিট করা পেশেন্টকে, বা একটা ফ্রেন্ডলি অ্যাটিটিউড শো করা যে ও পেশেন্ট এসেছে বা আপনি এসেছেন মিস্টার এই। কখনো কোনো পেশেন্টকে দাদা, কাকা, দাদু এসব বলে ডাকবে না, পেশেন্টের নাম ধরে কথা বলবে, যেমন মিস্টার বাসু, মিস্টার সরকার, এভাবে কথা বলবে, ঠিক আছে? কোনো এখানে রিলেশনে নয়, নাম বা তোমার অসুবিধা হলে সারনেম দিয়ে কথা বলো, ঠিক আছে? কেন বলবো, দেখবে কাউকে কারোর নাম ধরে ডাকলে তার মধ্যে যে টেনশন বা অ্যাংজাইটিটা ছিল সেটা কিন্তু অনেকটা রিলিজ হয়ে যায়, ঠিক আছে? কখনো কোনো পেশেন্টকে বেড নাম্বার ধরে ডাকবে না, কেননা কোনো নাম্বার সেই বেডটা চেঞ্জ হয়ে যেতে পারে, তাহলে কি তার মাথায় ওই নাম্বারটা ঘুরতে থাকবে। আমরা কখনো কারোর পরিচয় কোনো নাম্বার দিয়ে হয় না, তার নাম আছে, সারনেম আছে, সেটা বলে তার সাথে কথা বলবে, ঠিক আছে? আর সবসময় গ্রিট করবে যে গুড মর্নিং বা সুপ্রভাত, তোমার যেটা সুবিধা তুমি সেভাবে কথা বলো, ঠিক আছে? আর তোমরা মনে হয় হিন্দিও জানো, আমাদের কিন্তু অনেক ধরনের পেশেন্টই আসে, ঠিক আছে? কলকাতাতে জানো সবাই মানে ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজের পেশেন্টই আসে, তো সেভাবে তার সঙ্গে ইন্টার্যাক্ট করবে। তুমি যত ইন্টারাকশন করবে তত দেখবে সে তার প্রবলেম কিন্তু তোমাকে বলবে, না হলে কিন্তু সে তোমার কাছে এক্সপ্রেস করবে না তার কি প্রবলেম হচ্ছে, ঠিক আছে? নেক্সট কী করব, পেশেন্টটাকে তার যে অ্যালোকেটেড বেড আছে, বা তোমরা এখন নতুন, তুমি পেশেন্টটা আসার সাথে সাথে তুমি বিএসটিটা ফার্স্ট মিলিয়ে দেখতে হবে যে এই নামের পেশেন্ট। অনেক সময় হতে পারে যে যে টিকিটটা তাকে দেওয়া হয়েছিল সেটা না নিয়ে পাশের টিকিটটা নিয়ে চলে এলো, হয়তো অন্য টিকিট এনেছে, তাহলে আগে আমাকে মিলিয়ে দেখতে হবে, আপনার নামটা বলুন, বাড়ির অ্যাড্রেসটা মেলাবে, আর এজ, সেক্স মিলিয়ে নেবে, ঠিক আছে? কোনো রকম কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে বলতে হবে। এছাড়া আমরা আর কি মেলাই, যে পেশেন্টের অ্যাডমিশন টাইমটা সব সময় তোমার ওয়ার্ডে যখনই পেশেন্ট আসবে দেখবে বিএইচটিতে যে টাইমটা লেখা আছে যে অ্যাডমিটেড অন এত অ্যাট এত, সেই টাইমটা ধরো পেশেন্টের বিএইচটিটা যখন বানিয়েছে সে তখন সকাল 11টা, তোমার কাছে যখন পেশেন্ট আসছে তখন হয়তো দুপুর 1টা বাজে। এবার তাহলে কি, এই যে 11টা থেকে 1টা পর্যন্ত পেশেন্ট কিন্তু লিটারালি আমাদের হসপিটালে আছে, কিন্তু যদি কোনো এই 2 ঘন্টার ভেতর সে কোনো খারাপ কাজ করে আসে, এসে বলে সিস্টার আমাকে অ্যাডমিশন নিয়ে নিন, তুমি কি করলে সেখানে রিসিভিং টাইমটা লিখলে না, প্রবলেমটা কি হবে, ওই 2 ঘন্টার মধ্যে সে কোনো ইলিগাল কাজ করে আসতে পারে, তাহলে আর আমি এখানে দেখিয়ে দিলাম যে পেশেন্টটা আমার কাছে অ্যাডমিশন আছে, কিন্তু তুমি যদি ওখানে রিসিভিং টাইমে লিখে রাখতে রিসিভড অ্যাট 1 PM অন এত, তাহলে কিন্তু তুমি তোমার লিগ্যাল ওয়ার্কটা কমপ্লিট করেছো, কেননা তোমার কাছে পেশেন্ট এসেছে 1টার সময়, তাই তুমি পেশেন্টকে তো ফেরাতে পারবে না, পেশেন্টকে রিসিভ করেছো কিন্তু রেকর্ড করে রেখেছো পেশেন্ট আমার কাছে 1টার সময় এসেছে। নার্সের কাজ নয় যে কোথায় বিএসটি তৈরি হচ্ছে সে সেখান থেকে এসে কটায় করেছে, কখন আসছে, সেটা তোমার হতে পারে সে কোনো খারাপ কাজ করেনি, সে হয়তো টিকিটটা বানিয়ে নিয়ে এবার এক্সরেতে গেছে, ইউএসজি করেছে, করে তারপরে তোমার কাছে এসেছে, খেয়েছে, এসেছে তোমার কাছে 1টার সময়, সেটাও হতে পারে, কিন্তু তোমাকে তোমার পিঠ বাঁচাতে হবে, তোমার লিগ্যাল অ্যাক্টিভিটি কিন্তু কমপ্লিট করতে হবে। আমরা লিগ্যাল অ্যাক্টিভিটি যদি মনে হয় লিগ্যাল ওয়ার্কসগুলো কী আছে, আবার কিন্তু ভিডিওটা একবার দেখে নাও বা মনে হলে পড়ে নাও, কেননা অনেক ইনফরমেশন কিন্তু ওখানে আছে। এই প্রবলেমগুলো কিন্তু সারা জীবন থাকে, তোমাদের কিন্তু ফেস করতে হবে, ঠিক আছে? তো লিগ্যাল অ্যাক্টিভিটির জায়গায় আমাদের কোনো রকম ফাঁকি দেওয়া চলবে না। তাহলে আমার প্রায়োরিটি কি, আগে আমি আইডেন্টিফিকেশান ডেটা মেলাবো, নেক্সট হচ্ছে আমি রিসিভিং টাইম দেব উইথ ডেট
আর আমি ইমার্জেন্সি মেডিকেল অফিসারের স্ট্যাম্প সিল আছে কি না দেখে নেব। যদি না থাকে তুমি পেশেন্টকে বসতে বলো, বাড়ির লোককে বলো যে বিএসটিটা নিয়েই আপনি যান, গিয়ে ওখান থেকে স্ট্যাম্প সিলটা করে আনুন, ঠিক আছে? না হলে কিন্তু এটা একটা লিগ্যাল ডকুমেন্ট, তুমি প্রবলেমে পড়বে, যে রিসিভ করবে বা সেই ইউনিটের প্রবলেম হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পয়েন্ট। এগুলো বলতে বলতে না অনেক হয়তো এক্সট্রা কথা বলে ফেলছি, এগুলো বইতে পাবে না, তো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবে। এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি, ঠিক আছে? নেক্সট আমি এবার পেশেন্টটা যে এলো, অ্যাসেস দ্য পেশেন্ট জেনারেল অ্যাপিয়ারেন্স নোটিং সাইন সিমটমস অফ ফিজিক্যাল ডিস্ট্রেস। মানে তোমার কাছে এসেছে, এবার তুমি দেখবে কি যে পেশেন্টের কী প্রবলেম হচ্ছে, মানে অ্যাকিউট কন্ডিশনটা কী আছে, ইমিডিয়েটলি কী তার ট্রিটমেন্ট দরকার। তাহলে ইমিডিয়েটলি যদি তুমি পেশেন্টের প্রবলেম আইডেন্টিফাই করতে, আমরা এক ঝলক দেখে তো বুঝতে পারবো পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে কি না, পেশেন্টের কোনো অ্যাংজাইটি হচ্ছে কি না, পেশেন্টের স্ট্যাট কোনো মেডিকেল অ্যাটেনশন দরকার আছে কি না। কেননা সে কিন্তু এটা রুটিন অ্যাডমিশন আমরা পড়ছি, সে কিন্তু ওপিডি থেকে মানে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট থেকে ডক্টরের অ্যাডভাইস নিয়ে তবে অ্যাডমিশন হয়েছে, ঠিক আছে? যদি ইমিডিয়েটলি আফটার অ্যাডমিশন কোনো মেডিকেশন লেখা থাকে তাহলে আমরা দিতে পারবো, ঠিক আছে? তাহলে আমি ফার্স্ট অ্যাসেস করে নিলাম, কেন? তার বেসলাইন ডেটাটা জানার জন্য। কেননা তুমি জানো না, তোমার কাছে নতুন পেশেন্ট এসেছে, সেক্ষেত্রে কি ভাইটাল সাইন চেক করব, রুটিন আমার যে কাজটা আছে তাকে বেড দিলাম আর ভাইটাল সাইনটা চেক করে নিলাম, যাতে ইমিডিয়েটলি কোনো কিছু জিজ্ঞাসা করলে আমি বলতে পারি বা আমার নার্সিং অ্যাক্টিভিটি কমপ্লিট থাকে। নেক্সট দেখো, এখানে লেখা আছে যে মেক শিওর দ্যাট দ্য অ্যাডমিশন টিকিট অফ দ্য পেশেন্ট আর ডিউলি সাইন বাই অ্যাডমিটিং অফিসার, যেটা বললাম এই লিগাল ডকুমেন্ট, ঠিক আছে? ফিজিশিয়ান অর্ডারে দেখে নেব কোনো ট্রিটমেন্ট আছে কি না, তাহলে সেটা ফলো করব। কেন না হলে যত দেরি করব আমার তত পেশেন্টের হ্যারাসমেন্ট হবে, ঠিক আছে? নেক্সট টেম্পারেচার, পালস, রেসপিরেশন চার্টটা আমি ফিল আপ করবো, স্ট্যাটই সেটা ফিল আপ করবো, ফ্লুইড অর্ডার থাকলে সেই চার্টটা রেডি করব, সিবিজি যদি ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ যদি চেক করতে হয় তাহলে সেটাও কিন্তু সেই চার্টটা আমাকে রেডি করে রাখতে হবে, ঠিক আছে? পেশেন্ট আসার সাথে সাথে তার ডকুমেন্টেশন যা আছে সমস্ত আমাকে রেডি করে ফেলতে হবে। নেক্সট পেশেন্টের যে ফাইল বিএসটিতে এসেছে, দেখবে ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে ফাইল থাকে পেশেন্টের জন্য, সেটার ভেতরে আমাকে রেডি করে দিতে হবে। এবং স্পেশালি যদি কোনো অ্যালার্জি হিস্ট্রি থাকে সেটা অবশ্যই আমাকে নোট ডাউন করতে হবে উইথ রেড ইঙ্ক, মানে লাল কালি, ঠিক আছে? নেক্সট অ্যাডমিশন রেজিস্টার মেনটেন করব। অ্যাডমিশন রেজিস্টারে তার অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, নেক্সট টু কিন যে আছে তার ফোন নাম্বার কিন্তু অবশ্যই থাকবে, ঠিক আছে? কেন? এটা একটা লিগ্যাল ডকুমেন্ট, যখন কোনো প্রবলেম হবে বা ইমিডিয়েটলি দরকার পড়বে বাড়ির লোকে, তখন যাতে আমরা তাকে ইনফর্ম করতে পারি, ঠিক আছে? তারপরে কি পেশেন্টকে একটু ওরিয়েন্ট করে দিতে হবে, কেননা সে নতুন এসছে, যে এইটা বাথরুম বা এখানে বাথরুম আছে, এই টাইমে খাবার দেওয়া হয়, এই লকারটা আপনি ইউজ করতে পারেন, এখানে এই জিনিসগুলো রাখবেন, বেসিক একটু আইডিয়াটা ওরিয়েন্টেশন মানে এরিয়া সম্পর্কে ওরিয়েন্টেশন দিয়ে দিতে হবে। কেননা সে জানে না টয়লেট কোথায় যাবে, কোথায় খাবার দেবে, হাত ধোবে কোথায়, এগুলো তাকে কিন্তু একটু জানিয়ে দিতে হবে। তার ফলে তার অ্যাংজাইটি যেটা ছিল একটু কিন্তু কমে যাবে, এবং এত কমিউনিকেশন করার ফলে পেশেন্টও দেখবে লেস ইরিটেটেড হবে, তার প্রবলেম নিয়ে শেয়ার করবে ইনফরমেশান, ঠিক আছে? পেশেন্টের কাছে যদি কোনো বিলঙ্গিংস থাকে, মানে কোনো ভ্যালুয়েবল জুয়েলারি বা অনেকের স্টিক থাকে হাঁটার জন্য, বা অনেকের কোনো ডেঞ্চার, স্পেকট্যাকলস, যেটাই থাকুক না কেন সেটা সম্পর্কে তাকে অ্যাওয়ার করে দিতে হবে। কারণ এখানে অনেক ধরনের লোক থাকে, মিসিং হওয়ার চান্স থাকে, তো চেষ্টা করতে হবে যেগুলো ভ্যালুয়েবল বিলঙ্গিংস সেগুলো যেন হ্যান্ডওভার করে দেয় তার বাড়ির লোককে ইমিডিয়েটলি। কেননা এগুলোর রেসপন্সিবিলিটি আমরা কেউ নিই না সাধারণত। কেন? আমাদের শিফটিং ডিউটি, আমরা যখন চলে যাব তখন কে নেবে? আর হসপিটালে পেশেন্টের জন্য তো কোনো লকার মোটামুটি সাপ্লাই দেওয়া হয় না, সেগুলো দিলেও সেগুলো হচ্ছে লক থাকে না, কোনো লক সিস্টেম নেই, তাহলে কি মিসিং হওয়ার চান্স আছে বা কেউ ম্যাল হ্যান্ডেল করতে পারে। আমরা তো 24 ঘন্টা দেখতে পাবো না, না? আমরা একটা
রুটিন ওয়ার্ডের ক্ষেত্রে আমরা তো টেবিলে থাকি, মাঝে মাঝে রাউন্ড দিচ্ছি, ইঞ্জেকশন মেডিসিন দিচ্ছি, কিন্তু একটা ভ্যালুয়েবল খুব ছোট্ট জিনিস সেটা কখন কে মিসিং করে দেবে সেটা কিন্তু আমাদের পক্ষে দেখা সম্ভব না। পেশেন্ট হয়তো ঘুমোচ্ছিল, পাশ থেকে কেউ তুলে নিয়ে চলে গেল, তো সে ব্যাপারে অ্যাওয়ার করে দিতে হবে পেশেন্টকে যে আপনার যে জিনিস বিলঙ্গিংস আছে যেটা ভ্যালুয়েবল সেটা হ্যান্ড ওভার করে দিন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অবটেন নার্সিং হিস্ট্রি। তাহলে হিস্ট্রি নেব, এই যে আমরা বললাম তার সমস্ত যে অ্যালার্জিক হিস্ট্রি, সোশিও ইকোনমিক ডেটা আমরা অ্যাডমিশানে দেখবে আমরা কী কী হিস্ট্রি নেব সেটা বলবো, তখন ডিটেলসে বলবো। মোটামুটি যে ডেটাগুলো নিতে হবে অ্যাডমিশানের সময় সেই ডেটাগুলো কিন্তু এবার আমাকে নার্সিং হিস্ট্রির ক্ষেত্রে নিতে হবে। তার ফলে তুমি পেশেন্টের সম্পর্কে কিন্তু ডিটেলসে জেনে যেতে পারবে, তাহলে তার কোনো প্রবলেম হচ্ছে কি না, কী সমস্যা আছে, এখন ইমিডিয়েটলি কোন কেয়ারটা দরকার তুমি অ্যাসেস করতে পারবে, ঠিক আছে। আর যে বাড়ির লোক এসেছে তার কাছ থেকে যদি কোনো ইনভেসিভ প্রসিডিওর হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে তার কনসেন্টটা নিতে হবে। যদি মাইনর হয় তাহলে সেক্ষেত্রে প্যারেন্টস বা নেক্সট গার্জিয়ান হবে তার সিগনেচার করার জন্য রেসপন্সিবল। আর এছাড়া যদি কোনো অ্যাডাল্ট পার্সন আসে সে নিজেও কিন্তু কনসেন্ট দিতে পারে। অনেক সময় হয় না যে একা পেশেন্ট দেখবে চলে এসেছে সে অ্যাডাল্ট নিজের কনসেন্ট নিজেই দিচ্ছে, এটাও কিন্তু হয়, ঠিক আছে। কিন্তু চেষ্টা করবে একটু বাড়ির লোককে বা রিলেটিভকে, কখনো না তোমার একটাই রিকোয়েস্ট, তোমরা পেশেন্ট পার্টি বলবে না, পেশেন্ট রিলেটিভ বলবে, ঠিক আছে। রিলেটিভ কথাটা শুনতে ভালো লাগে, তো রিলেটিভকে দিয়ে সিগনেচার করিয়ে নেবে, ঠিক আছে। যে আমার পেশেন্টের একদম দেখবে ইনফর্মড কনসেন্ট বলে একটা ইনভেসিভ প্রসিডিওরের ক্ষেত্রে একটা কনসেন্ট ফর্ম পাওয়া যায়, সেটাতে এখন লেখাই থাকে ইনফর্মড কনসেন্ট। গিয়ে অমনি বলবে না যে এখানে একটু সই করে দিন, আগে তুমি ইনফর্ম করো কেন সই করাচ্ছ, এই সইটা করার ফলে কি হতে পারে, কাগজটায় কি লেখা আছে তুমি পড়ো, পড়ে তাকে এক্সপ্লেন করো যে এই প্রসিডিওর করালে এই হবে, এই প্রসিডিওর করাতে গেলে এই রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, এবং ডাক্তার এই সার্জারি করতে পারে বা এই প্রসিডিওরটা হবে পেশেন্টের সাথে, এই কটা দিন থাকতে হতে পারে। এই টোটাল জিনিস ইনফর্ম কনসেন্ট পেপারটাতে যা যা ডকুমেন্টেশন আছে সমস্ত কিন্তু তুমি পড়ে তাকে বোঝাবে, সে যতক্ষণ না বুঝতে পারবে কখনো সাইন করাবে না, সে যখন দেখবে স্যাটিসফাইড তারপর তুমি তাকে ইনফর্ম কনসেন্টে সাইন করাবে, ঠিক আছে। আর এগুলো নিয়ে কনফিউজ হয়ে যেও না, এই কারণে ওখানে কিন্তু এগুলো আমি স্টাফ নার্সদের জন্যই বলছি, যারা রেজিস্টার্ড নার্স তাদেরই কাজ, কিন্তু তোমরা যেহেতু স্টুডেন্ট তোমাদের কিন্তু এগুলো জানতে হবে। দুদিন পরে তোমরাও কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ডিউটি করবে, তখন এগুলো যদি না জানো তাহলে কাজ করতে পারবে না, ঠিক আছে। তোমরাও তো শিখবে, তো সেই জন্য কিন্তু তোমাদেরকেও এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। নেক্সট, কন্ডাক্ট দ্য ফিজিক্যাল এক্সামিনেশন। তাহলে তুমি হিস্ট্রি নিয়ে নিলে, হিস্ট্রির ডিটেলসটা আমরা পরে পড়বো। নেক্সট, ফিজিক্যাল এক্সামিনেশন। তাহলে ফিজিক্যাল এক্সামিনেশন যেটা করতে হবে সেটা এবার আমরা করব, না হলে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করা কমপ্লিট হবে না, ঠিক আছে। তার ফলে তার স্পেসিফিক প্রবলেম এবার আমরা আইডেন্টিফাই করতে পারব। এছাড়া যদি পেশেন্ট মনে করে যে দেখা গেল একটা সয়েল পেশেন্ট এসেছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তার পক্ষে নিজের পক্ষে তার স্পঞ্জ নেওয়া পসিবল না, তখন তাকে তাহলে আমাদের হেল্প করতে হবে, দরকার হলে আমাদের স্পঞ্জিং দিয়ে দিতে হবে। তার ফলে কি ইনফেকশনটা আমরা প্রিভেন্ট করতে পারবো, কন্ট্রোল করতে পারবো, আর কি পেশেন্টেরও একটা সেন্স অফ ওয়েলবিং বেটার হবে, ঠিক আছে। নেক্সট, আমরা স্পঞ্জিং দিতে গেলে যদি কোনো কাট ইনজুরি বা আর কোনো তার কমপ্লেন থাকে সেটা আমরা চোখে দেখতে পাবো, কোনো সাইন থাকলে দেখতে পাবো, এটাও একটা লিগ্যাল ডকুমেন্ট হিসেবে আমি রেকর্ড করতে পারবো। এছাড়া কি একটা নার্সিং কেয়ার প্ল্যান বানাতে হয়, কেননা অ্যাকর্ডিং টু প্রায়োরিটি কোন কেয়ারটা তার আগে দরকার, কোন কেয়ারটা দিলে ইমিডিয়েটলি তার রিলিভ হবে, সেইটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, এবং একটা শিট বানাতে হবে, তোমাদের সেটা শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এর ফলে কি হবে, তুমি তোমার ডিউটি আওয়ার শেষ করে যখন চলে আসছো তখন দেখবে তুমি যাকে হ্যান্ডওভার দিয়ে এলে সেও কিন্তু এই শিটটা ফলো করতে পারবে, ঠিক আছে। আর কি তার আশেপাশে তার ইউজ করার জন্য যে আর্টিকেল দরকার, যেমন যে পেশেন্টের স্যালাইন চলবে তার পাশে নিশ্চয়ই একটা আইভি স্ট্যান্ড থাকবে, স্যালাইন সেট থাকবে, আইভি ফ্লুইডের বোতল থাকবে, মানে ইন্ট্রাভেনাস ফ্লুইড বোতল থাকবে, এইগুলো একটু খেয়াল রাখতে হবে।
বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের যে 3টে বাকেট আছে, বাকেটগুলো থাকবে। এইভাবে পেশেন্টের ইউনিটটা কিন্তু আমাদের সেট আপ করে দিতে হবে এবং রুমটা টাইডি করে রাখতে হবে। নেক্সট, আমরা কি স্পেশাল পয়েন্ট মনে রাখবো কিসের ক্ষেত্রে? এই যে পেশেন্টটা এলো সেক্ষেত্রে। এছাড়া এখানে আরেকটু বলে দিই, এছাড়া আরেকটু যেটা মানে আমাদের ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে যে পেশেন্টটাকে আরেকটু যে স্পেশাল কথা জানাতে হবে সেগুলো কি, যে অন্য অন্য পাশে যে পেশেন্টগুলো আছে, হয়তো যদি সিমিলার ওয়ার্ড হয় তাহলে সেখানে রুটিন অ্যাডমিশন যেহেতু, তাহলে এটা সিমিলার পেশেন্টই সেই এরিয়াতে থাকবে আমরা ভেবে নিচ্ছি। তাহলে আশেপাশে পেশেন্টের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়া, তাহলে দেখবে সে যত এক্সপ্রেস করবে তার মধ্যে অ্যাংজাইটিটা চলে যাবে। পেশেন্টকে মানে এই এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাকাস্টমড হতে হেল্প করতে হবে, তার সঙ্গে একটা ট্যাক্টফুল বিহেভিয়ার শো করতে হবে যাতে সে ফ্রেন্ডলি ফিল করে ওই এনভায়রনমেন্টে। না হলে কোনো প্রবলেম হলে সে ইমিডিয়েটলি বা শেয়ার করবে না ইনফরমেশান। একটা ইন্টারেস্ট দেখাতে হবে, হ্যাঁ, যে তুমি তার প্রতি কনসার্ন, তবেই না সে তোমাকে তার প্রবলেমটা বলবে। ঠিক আছে। নেক্সট, অ্যাটেম্প্ট টু গেইন দ্য কনফিডেন্স অফ হার পেশেন্ট বাই হার অ্যাটিটিউড, অ্যাপ্রোচ অ্যান্ড কনফিডেন্স। বুঝতেই পারছো। And make the patient feel that he will receive the best care and treatment possible during this hospital stay. ঠিক আছে, তাহলে হসপিটাল স্টে থাকাকালীন সে কিন্তু বেস্ট ট্রিটমেন্টই পাবে, এরকম একটা তার মধ্যে কনফিডেন্স গ্রো করাতে হবে। ঠিক আছে, তাহলে এটা গেল মোটামুটি একটা অ্যাডমিশন প্রসিডিওর। আর আমরা যেটা নেক্সট ফলো করব, ওই হিস্ট্রি নেওয়ার পার্টটা আমরা আলাদা করে একটু ডিটেলসে পড়বো, সেই জন্য এখানে অতটা ডিটেলসে আমি বললাম না। ঠিক আছে। নেক্সট আসছি ট্রান্সফার, মানে পেশেন্ট অ্যাডমিশন হয়েছে, এবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে ট্রান্সফার। মানে সেটা তোমার ওয়ার্ড থেকে, ধরো মেডিসিন ওয়ার্ডে পেশেন্ট ভর্তি আছে, তাকে সার্জারিতে পাঠানো হবে। কিভাবে পাঠানো হবে, কেমনভাবে যাবে? আরেকটা ট্রান্সফার হতে পারে যে তোমার ওয়ার্ড থেকে পেশেন্টকে, তোমার সেই ফেসিলিটি তোমার হসপিটালে নেই, তাহলে অন্য হসপিটালে পেশেন্ট যাবে, কিভাবে তাকে পাঠানো হবে, এটা হচ্ছে ট্রান্সফার প্রসিডিওর। তাহলে ট্রান্সফার অফ দ্য ক্লায়েন্ট ফ্রম ওয়ান ডিপার্টমেন্ট টু অ্যানাদার অ্যান্ড ট্রান্সফার ক্লায়েন্ট ফ্রম ওয়ান হসপিটাল টু অ্যানাদার হসপিটাল। তাহলে এটা আমি মাঝে মাঝে দেখবে ক্লায়েন্ট বলবো, তোমরাও ক্লায়েন্ট বলতে শেখো, কেননা এখন আমাদের হেলথ ইন্ডাস্ট্রি মানে হসপিটালটাকেই বলা হয় হেলথ ইন্ডাস্ট্রি। তো সেখানে কিন্তু যারা আমাদের কাছে এই হেলথ কেয়ারটা নিতে আসছে তাদেরকে ক্লায়েন্ট বলা হয়। তো ক্লায়েন্ট বললেও কোনো প্রবলেম নেই, পেশেন্ট বলতেই হবে এরকম কোনো ম্যান্ডেটরি নেই। ঠিক আছে, তাহলে ট্রান্সফার ফ্রম ওয়ান ডিপার্টমেন্ট টু অ্যানাদার। ফার্স্ট, ট্রান্সফার অর্ডার হতে হবে জাস্ট লাইক আ ডিসচার্জ অর্ডার, মানে জাস্ট লেখা থাকবে ওপরে, সমস্ত অর্ডারই থাকবে, সব অর্ডারই ফলো করব, কিন্তু ওপরে লেখা থাকবে ট্রান্সফার টু দিস ওয়ার্ড, দিস বেড, এরকম করে তোমার স্পেসিফিক ওয়ার্ড এবং বেড নাম্বার কিন্তু নোট করা থাকবে। নেক্সট, সিস্টার ইনচার্জকে এবার জানাতে হবে তোমাকে ডাক্তার একটা ফিজিশিয়ান অর্ডার দিয়ে গেলেন যে পেশেন্টটাকে এই ওয়ার্ডে শিফট করিয়ে দিন সিস্টার, তখন তুমি কী করলে, তোমার কাজ হচ্ছে সেই ওয়ার্ডের সিস্টার ইনচার্জকে তুমি জানালে যে এই ধরনের পেশেন্ট একজন যাচ্ছে, এই কেসের পেশেন্ট যাচ্ছে। না হলে আমরা পড়েছি না বেরিয়ার নার্সিং, তারপর আইসোলেশন, তো তুমি যদি স্পেসিফিক করে বলে দাও, বা কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্ট যাচ্ছে, সিওপিডি পেশেন্ট, অ্যাজমা পেশেন্ট বা কার্ডিয়াক পেশেন্ট যাচ্ছে, তাহলে কি তুমি বলে দিতে পারবে যে এই ধরনের পেশেন্ট যাচ্ছে, আপনি তাহলে এই বেডটা রেডি করে রাখুন, যে ধরনের পেশেন্ট যাবে সেই ধরনের বেড আমার চাই। তাহলে কি পেশেন্টটা আননেসেসারি সেই নতুন ওয়ার্ডে গিয়ে হ্যারাসমেন্ট হবে না। ঠিক আছে। নেক্সট, শুড বি ইনফর্ম অ্যাবাউট দ্য পারপাস অফ দ্য ট্রান্সফার অ্যান্ড প্রিভেন্ট অ্যাংজাইটি ইন দেম। তাহলে পেশেন্টটা জানেই না, এতদিন একটা জায়গায় ছিল, সাডেনলি তাকে আরেকটা ইউনিটে পাঠানো হচ্ছে, কেন হচ্ছে, ওখানে গেলে সে কী পাবে। এখানে যেহেতু একটা মেন্টাল মেকআপ, তোমরা জানো অ্যাডমিশনে ভর্তি হলে এমনি কত এফেক্ট থাকে, প্লাস একটা
নতুন জায়গায় যাবে, তাহলে তার মধ্যে একটা স্ট্রেস কাজ করছে। তো সেই স্ট্রেসটা যাতে রিলিভ করা যায় তার জন্য তাকে কিন্তু ইনফর্ম করতে হবে যে আপনাকে এই ওয়ার্ডে পাঠানো হচ্ছে, এই ট্রিটমেন্টের জন্য পাঠানো হচ্ছে। দেখবে সে অনেকটা রিলিফ ফিল করবে। ঠিক আছে। নেক্সট, অল রেকর্ডস, তোমার ওয়ার্ডে যে সমস্ত রিপোর্ট রেকর্ড হয়েছে, যা মেডিসিন কার্ডে মেডিসিন ছিল, তার পার্সোনাল বিলঙ্গিংস সমস্ত কিন্তু সেই পার্টিকুলার ডিপার্টমেন্টে পাঠানোর জন্য রেডি করে দিতে হবে। এবং কি ক্লায়েন্ট শুড বি ট্রান্সফার্ড আইদার অন দ্য হুইল চেয়ার অর অন দ্য স্ট্রেচার ডিপেন্ডিং আপন দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট বা ক্লায়েন্ট। তাহলে কি আমরা সবসময় পেশেন্টকে চেষ্টা করব হুইল চেয়ার বা স্ট্রেচারে করে সেই পার্টিকুলার ডেজিগনেটেড ডিপার্টমেন্টে শিফট করানোর জন্য। কেননা একটা ওয়ার্কিং কন্ডিশনে যদি সে যায়, যদি প্রবলেম হয়, পেশেন্ট হয়তো সাডেনলি মাথা ঘুরে গেল, ভার্টিগো হলো, হেডেক হলো, সেগুলো আননেসেসারি আমরা হ্যাজার্ডটা কেন আনবো? ঠিক আছে, তার জন্য তাকে আমরা হুইল চেয়ার বা স্ট্রেচারে করে শিফট করব। নেক্সট, রিঅ্যাসিওর্ড অ্যাবাউট দ্য বেস্ট কেয়ার ইন নিউ ডিপার্টমেন্ট, যেটা আমাদের তোমার ওয়ার্ডে আসার পরে তুমি কনফিডেন্টলি তাকে কাউন্সেলিং করেছিলে, এবার অন্য ওয়ার্ডে যেহেতু যাচ্ছে তাকে কিন্তু সেভাবে আবার কাউন্সেলিং করিয়ে দিতে হবে যে এখানেও আপনি বেস্ট কেয়ারটাই পাবেন। নেক্সট কী আছে, ক্লায়েন্ট শুড বি ইন্ট্রোডিউস টু দ্য সিস্টার ইনচার্জ অফ নিউ ওয়ার্ড অ্যান্ড ভাইস ভার্সা। বুঝতেই পারছো, সেম প্রসিডিওর, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে গেলে সেম জিনিসটাই, জাস্ট লাইক অ্যাডমিশন প্রসিডিওর। অ্যারেঞ্জমেন্ট ফর দ্য ডায়েট শুড বি মেড উইথ দ্য ডায়েটিশিয়ান। দেখবে পেশেন্ট যখন ডিসচার্জ হয় বা ট্রান্সফার হয়, সেই ওয়ার্ডের সিস্টার ইনচার্জ কিন্তু ডায়েটিশিয়ান বা ডায়েট ডিপার্টমেন্টকে ফোন করে বলে দেয় এই পেশেন্টটা এই ওয়ার্ডে শিফট হয়েছে। ধরো দেখা গেল পেশেন্ট একটা ডায়াবেটিক পেশেন্ট অন্য ওয়ার্ডে শিফট হয়েছে, তাহলে তার ডায়েটটা ছিল ডায়াবেটিক ডায়েট। সে যদি অন্য ওয়ার্ডে শিফট হয়, সে কিন্তু ওখানে গিয়ে তখন আর পাবে না। তাহলে আমার কাজ কি, আমি যদি কিচেনকে জানিয়ে দিই যে এই এত নম্বর বেডের পেশেন্ট, এই নাম, সে এই ওয়ার্ডে শিফট হয়েছে এই নাম্বার বেডে, তাহলে কিন্তু সে ডায়েটটা ঠিক ওখানে পৌঁছে দেবে, পেশেন্টের কোনো হ্যারাস হবে না, সে ডায়েটটা পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু যে ডিপার্টমেন্ট থেকে শিফট হচ্ছে সেই ডিপার্টমেন্টের অ্যালোকেটেড সিস্টারেরই করার কথা। দিস প্রসিডিওর উইল বি সিমিলার টু দ্য অ্যাডমিশন প্রসিডিওর। তাহলে বুঝতেই পারছো, জাস্ট লাইক অ্যাডমিশন প্রসিডিওর সবই হবে, শুধু একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে পেশেন্ট চলে যাবে। ঠিক আছে। নেক্সট, ট্রান্সফার ক্লায়েন্ট ফ্রম ওয়ান হসপিটাল টু অ্যানাদার। তাহলে এটা কিন্তু ওয়ান টাইপ অফ ডিসচার্জও তুমি বলতে পারো। ঠিক আছে, তোমার হসপিটাল থেকে পেশেন্ট আরেক হসপিটালে চলে যাচ্ছে, তাহলে এখানে কি করছি, শুড বি ইনফর্ম অ্যাবাউট দ্য পারপাস অফ ট্রান্সফার অ্যান্ড প্রিভেন্ট অ্যাংজাইটি ইন দেম। মানে তুমি কেন অন্য হসপিটালে, এই হসপিটালেই নয় অন্য হসপিটালে পাঠাচ্ছ, সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে। যেমন ধরো কিছুদিন আগেই তোমরা জানো, যখন প্যান্ডেমিক কন্ডিশনে যখনই কোনো কোভিড পজিটিভ পেশেন্ট হচ্ছিলো, তাকে পার্টিকুলার ডেজিগনেটেড হসপিটালে বা ইনস্টিটিউটে ট্রান্সফার করে দেওয়া হচ্ছিল, সেটা নিশ্চয়ই জানো। তো সেরকম যে কেন তাকে ট্রান্সফার করা হচ্ছে সেটা কিন্তু একটু এক্সপ্লেন করে দিতে হবে। সাডেনলি সে বুঝতে পারবে না, একটা বিল্ডিং থেকে তুমি সাডেনলি গাড়ি অ্যারেঞ্জ করলে, মানে অ্যাম্বুলেন্স, তাকে আরেকটা হসপিটালে পাঠিয়ে দিচ্ছ, সেটা এক্সপ্লেন করতে হবে। নেক্সট, সেম জিনিস তাকে বলবে যে এই ডিপার্টমেন্টে গেলে তুমি পার্টিকুলার বেস্ট কেয়ার পাবে। এছাড়া কি, যে হসপিটালে যাচ্ছে সেই হসপিটালকে ইনফর্ম করা যে এই পেশেন্টটা যাচ্ছে, তার সমস্ত রিপোর্ট, বিলঙ্গিংস সমস্ত কিন্তু হ্যান্ডওভার দিতে হবে, মানে প্যাক করে দিতে হবে, যাতে যে গাড়িতে সে যাবে বা যার মাধ্যমে সে ট্রান্সফার্ড হবে সেখানে কিন্তু টোটালি হ্যান্ডওভার দিতে হবে। দেখো এখানে লেখাই আছে, ট্রান্সফার উইল বি সেম অ্যাজ দ্যাট অফ ডিসচার্জ। তাহলে কি, ডিসচার্জ যেমন প্রসিডিওর এটাও কিন্তু সেম, কিন্তু এখানে একটা ট্রান্সফার সার্টিফিকেট বা তোমার ডিসচার্জের টোটাল এখানে কি ট্রিটমেন্ট হয়েছে টোটাল কিন্তু একটা সামারি শিট থাকে, সেটাতে লেখাই থাকে পেশেন্ট এখানে এই ট্রিটমেন্ট পেয়েছে। আর ডিসচার্জ অ্যাডভাইস হলে তাতে কি থাকে, তুমি বাড়িতে গিয়ে বা যেখানে বাড়িতে যাচ্ছ বা হোমে যাচ্ছ সেখানে গিয়ে তুমি কি হেলথ মেনটেন্যান্স করবে, কোন মেডিসিন খাবে, কিভাবে থাকবে, কবে নেক্সট আসবে, কোন প্রবলেম হলে তুমি আবার হেলথ অ্যাটেনশন সিক করবে, এটা থাকে। ঠিক আছে, তাহলে ট্রান্সফারের ক্ষেত্রে কি থাকছে, টোটাল ট্রিটমেন্ট প্রসিডিওরটা থাকছে। ঠিক আছে, এবার পেশেন্টকে
টোটাল ইনফরমেশন তুমি দিলে এবং যে হ্যান্ডওভার নেবে বা যে গার্জিয়ান যাচ্ছে সাথে তাকে সমস্ত কিছু হ্যান্ডওভার করে দিতে হবে। এবং যদি ক্রিটিক্যাল পেশেন্ট হয় তখন কি করা হয়, গভর্নমেন্টের ক্ষেত্রে মোটামুটি কোনো সিস্টার অ্যাকম্প্যানি করে না, কিন্তু প্রাইভেট ইনস্টিটিউটে কিন্তু সিস্টার বা ক্রিটিক্যাল কন্ডিশন হলে এখন ইমার্জেন্সি সিস্টারও কিন্তু অ্যাকম্প্যানি করে পেশেন্টকে। ঠিক আছে, অ্যাম্বুলেন্সেই অলরেডি সিস্টার এবং ফিজিশিয়ান কিন্তু থাকেই, যেগুলো ভালো কোয়ালিটির অ্যাম্বুলেন্স হয়। ভালো কোয়ালিটি মানে হচ্ছে ধরো এসি অ্যাম্বুলেন্স যেখানে মেশিন থাকে, বা আইসিইউ অ্যাম্বুলেন্স, এগুলোর ভেতরে কিন্তু টোটাল আইসিইউ মেম্বাররাই থাকে। ঠিক আছে, হ্যাঁ হয়তো কাউন্টিংয়ে কম থাকে কিন্তু টোটাল ফেসিলিটিটাই পাওয়া যায়। আর অ্যাম্বুলেন্সে মোটামুটি যারা থাকে তারা ফার্স্ট এড ম্যানেজমেন্টটা জানে। ঠিক আছে।